এই আলাস্কার যে বৈঠক, সেই বৈঠক ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ এই দুই শক্তিধর দেশকে কিন্তু সেই আলোচনার টেবিলে ভারতকেই আনতে হচ্ছে। অর্থাৎ কোথাও গিয়ে ভারত প্রত্যক্ষভাবে এই বৈঠকে না থাকলেও পরোক্ষভাবে ভারত থাকছে। এখানে দাঁড়িয়ে আপনাদের নিশ্চয়ই মনে আছে যে অজিত ডোভাল তিনি যখন পুতিনের সঙ্গে কথা বললেন, তারপর ডোভাল জানালেন যে পুতিন ভারতে আসবেন। আর সেক্ষেত্রে দাঁড়িয়ে পুতিনের ভারতে আসা, এই ব্যাপারটাকে কি কোথাও গিয়ে ভয় পেয়েছেন ডোনাল্ড ট্রাম্প? আর তাই তড়িঘড়ি এই বৈঠক করে এই সমস্ত বিষয়টাকে সলভ করার একটা চেষ্টা চলছে। অজিত ডোভাল তিনি পুতিনের সঙ্গে বৈঠক করলেন এবং তারপরে তিনি যেই জানালেন যে পুতিন ভারতে আসবেন, তারপরে ডোনাল্ড ট্রাম্প তড়িঘড়ি এই বিষয়টা জানাচ্ছেন। তো সেক্ষেত্রে দাঁড়িয়ে কোথাও কি মোদির 56 ইঞ্চির ছাতিকে ডোনাল্ড ট্রাম্প বাবাজি একটু ভয় পেয়ে গেলেন? ভারতের তরফ থেকে বলা যেতে পারে প্রয়াত ইরফান খানের একটি বিখ্যাত ডায়লগ, সেটা হলো মোহব্বত হে ইসলিয়ে জানে দিয়া, জিদ হতি তো বাহো মে। তো পয়েন্টটা হচ্ছে যে যেহেতু রাশিয়া আমাদের খুব কাছে, তার জন্য আমরা জানি যে রাশিয়া রিপ্রেজেন্টেশন ইন উইথ ইউএসএ ইজ গোয়িং টু বি ভেরি এফেক্টিভ, মানে খুবই ইম্পর্টেন্ট হবে দুজনের মধ্যে দ্বিপাক্ষিক আলোচনাটা, এবং সেখানে ভারত না থেকেও থাকবে। ভারতের সমপরিমাণ প্রেজেন্স তাদের মনে থাকবে, তাদের ডকুমেন্টেশন থাকবে, যেটা আমি আগের প্রশ্নের উত্তরে বললাম। কিন্তু তার জন্যে ভারতকে মিটিংটার আগেই এটা করানোর প্রয়োজনের যে অ্যাগ্রেশনটা ট্রাম্প দেখালো, সেটা থেকে এটা প্রমাণ হয় যে ভারতবর্ষকে শুধুমাত্র একটা টেরিটরি হিসাবে, যেটা ট্রাম্প তার টুইটের মাধ্যমে প্রমাণ করার চেষ্টা করে, সেটা প্র্যাকটিক্যালি বোধহয় সেভাবে উনি ভাবেন না। কারণ কোথাও একটা গিয়ে অজান্তেই একটা ভয় কাজ করে তার মনে, যে দেশ ডায়লগ দিয়ে শুধুমাত্র মুখের কথাতে একটা 300 বছরের রাজত্বকে হিলিয়ে দিতে পেরেছিল, দিয়ে স্বাধীনতা পেয়েছিল, যে মানুষ শুধু মুখের কথাতেই এমন এমন রাজনৈতিক পরিমণ্ডল বিশ্বের চেঞ্জ করে দিতে পেরেছে, সেই দেশটার ডিপ্লোমেসি বা সেই দেশটার ডায়ালগ ডিপ্লোমেসি এতটাই স্ট্রং যে যদি এই ভিজিট গুলোর আগে কোনো নেগোসিয়েশন ভিজিট স্টার্ট না হয়, মানে নেগোসিয়েশন না শুরু হয়, তাহলে কোথাও একটা গিয়ে এরকমও হতে পারে যে আমি কর্নার্ড হয়ে যাব। এই কর্নার্ড হয়ে যাওয়ার ভয় থেকেই আলাস্কা ডিপ্লোমেসিটাকে ওনাদের এন্ডোর্স করে। শুভাশিস, এই মুহূর্তে দাঁড়িয়ে আমরা যে ছবিটা দেখতে পাচ্ছি যে ভারতের সঙ্গে কিন্তু আমেরিকার সরাসরি কোনো সমস্যা নেই, যেহেতু রাশিয়ার থেকে ভারত জ্বালানি নিচ্ছে, সেই একটা রাগ গিয়ে পড়ছে ভারতের ওপরে। তো এই যখন ট্রাম্পের সঙ্গে পুতিনের বৈঠক হবে, সেখানে কি এই শুল্ক বিষয়টা উঠতে পারে? এবং যদি সেই শুল্ক বিষয়টা ওঠে, তাহলে কি কোথাও গিয়ে সেই শুল্ক ভারতের উপরে যেটা চাপানো হচ্ছে, সেইখানে একটা নেগোসিয়েশন হতে পারে? অবভিয়াসলি হতে পারে। আমি বিশ্বাস করি ফরেন অ্যাফেয়ার্স এবং কূটনীতি সেলফ ইন্টারেস্টকে বাইরে রেখে কোনোদিনই হতে পারে না। এবং ভারতবর্ষ অবভিয়াসলি রাশিয়াকে ভীষণ ফেভার করে, রাশিয়াকে ভীষণ সম্মান করে। তার মানে এই নয় যে আমরা আমাদের ফেভারের পয়েন্টার্স গুলো তাদের হাতে তুলে দেবো না। আমরা অবভিয়াসলি তাদের হাতে আমাদের ফেভারের পয়েন্টার্স গুলো নিশ্চয়ই তুলে দেবো, এবং আমরা বারংবার ওদের বোঝাবার চেষ্টা করব যে আমাদের এই ধরনের সাহায্যে এগিয়ে আসার পিছনে কি কি মোটিভ আছে, কি কি জায়গা আছে যেগুলো আমরা হেল্প পেলে খুব সুবিধার্থ হই, এবং সেভাবেই নেগোসিয়েশন হয়। এতে খারাপ ভাবার কোনো কারণ নেই, এটা এইভাবেই নেগোসিয়েশন হয়। আমি কি চাই, তুমি কি চাও, সবার ইন্টারেস্ট গুলোকে ভ্যালু দিয়েই একটা ডিপ্লোম্যাটিক নেগোসিয়েশন শুরু হয়। এবং সেক্ষেত্রে বলা যেতে পারে যে এইভাবেই, এই কারণেই ভারতবর্ষ নিশ্চয়ই শুল্ক নিয়ে কিছু তথ্য রাশিয়ার হাতে তুলে দিয়েছে, যে আমরা এইভাবে হলে আমার মনে হয় আমাদের পক্ষে সম্পর্কটাকে আরো ঘনীভূত করার মানে সুযোগ থাকবে এবং আরো সুবিধা হবে। একটা কথা ভুলে যাবেন না, সেটা হলো আমেরিকার যেরকম ভারতের প্রতি বাধ্যবাধকতা আছে, ভারতেরও গোটা পৃথিবীর মানুষের কাছে বাধ্যবাধকতা আছে। এবং ভারতও যেমন ভুলে যায় না আমেরিকার নিজস্ব সম্মানের জায়গাটা, তেমনি আমেরিকারও ভুলে যাওয়া উচিত নয় ভারত পৃথিবীর সব থেকে বড় কনজিউমার মার্কেট। সুতরাং এই বিষয়গুলো একে অপরকে যতটা মনে রেখে, একে অপরকে যতটা সম্মানীয় জায়গা দিতে পারবে, ততই দুটো রাষ্ট্রের কাছে একটা বৃহত্তর ছবি উঠে আসবে। শুভাশিস, এর আগেও আমরা দেখেছিলাম এই যুদ্ধ প্রসঙ্গে কিন্তু ট্রাম্পের সঙ্গে পুতিনের ফোনে কথা হয়েছে, এবং তিনি সেই সময় দাঁড়িয়ে একবার দেখা গেল যে বললেন যে এই আলোচনা খুব সদর্থক হয়েছে। আবার এই ডোনাল্ড ট্রাম্পকেই বলতে দেখা গিয়েছে যে পুতিন যেটা করছেন তিনি ভালোভাবে নিচ্ছেন না, পুতিনের এই জিনিসগুলো তিনি ভালোভাবে নিচ্ছেন না। তো এই আলোচনার টেবিলে এলে কি সত্যি সদর্থক কোনো রকম কোনো ওয়ে আউট বেরোতে পারে?
এটা 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 খুব মজার একটা প্রশ্ন করেছো। এইখানে না সত্যি কথা বলছি, আমার দু তিন রকমের মাইন্ডসেট বারংবার কাজে দিচ্ছে। হুম তার একটা হুম মাইন্ডসেট হচ্ছে যে যে কোনো ডিপ্লোম্যাটিক টক্সে বা যে কোনো নেগোসিয়েশন টক্সে সব থেকে ইম্পর্টেন্ট, তুমি ডিপ্লোমেসি ভুলে যাও, তুমি হুম এসব ভুলে যাও, যে কোনো সাধারণ সম্পর্কের কথাবার্তা বলাতে দুজনের পক্ষ থেকেই স্বইচ্ছা থাকা দরকার সেই ঝগড়াঝাটিটাকে মেটানোর জন্য। যদি হুম দুজনেই ঠিকঠাক কথা না বলে, দুজনের মধ্যে কেউ একজন খুব ইরেসপন্সিবল মতো চান না, মানে পয়েন্টার্স ফেলে গেল, অন্য লোক শুধু শুনবে এটা বিশ্বাস করে কথাবার্তা চলে গেল, হুম তাহলে হুম কখনোই কোনো নেগোসিয়েশন হয় না। নেগোসিয়েশন হওয়ার জন্য সর্বপ্রথম যেটা প্রয়োজনীয় সেটা হচ্ছে দুজনের মধ্যে একটা প্রপার আন্ডারস্ট্যান্ডিং অফ থটস। হুম এই আন্ডারস্ট্যান্ডিং অফ থটস কে যদি আমরা গুরুত্ব দিই, তাহলে আমরা বুঝতে পারবো যে ট্রাম্পের ক্ষেত্রে এই আন্ডারস্ট্যান্ডিং অফ থটসটা কিছুটা হলেও কমতি আছে, হুম যেটা ভারতবর্ষের ক্ষেত্রে অনেকটাই হাই, এবং আরেকটা স্টেপ এগিয়ে গেলে বলতে হবে রাশিয়ার ক্ষেত্রেও অনেকটা মেচিওর্ড। হুম রাশিয়ার ক্ষেত্রে অনেকটা মেচিওর। সুতরাং রাশিয়ার মতো মেচিওর্ড একটা স্টেট বা ভারতবর্ষের মতো একটা মেচিওর্ড নেগোসিয়েটর আমি আমেরিকাকে মনে করি না। সুতরাং আমি মনে করি ওই নেগোসিয়েশন টেবিলে দাঁড়িয়ে ফলস্বরূপ যেটা আমরা ভাবছি, হয়তো আইডিয়াল রেজাল্ট নাও আসতে পারে, হুম হয়তো না না আসতে পারে, কিন্তু বিশ্বের রাজনৈতিক মানচিত্রকে চোখে রাখলে আমরা এক্সপেক্ট করব যে একটা ম্যাচিওর্ড অ্যাপ্রোচ ফ্রম আমেরিকা, যাতে একটু বেটার রেজাল্ট আসে, যাতে আরো আরো বেটার কথা বলেন উনি, এবং উনি বুঝতে পারেন যে কি করে আরো একটা বেটার রেজাল্ট আনার জন্য কি কি প্রক্রিয়ার মধ্যে তাদেরকে নিজেদেরকে ইনভলভ হুম করা উচিত। কারণ যদি হুম এখানে মেজাজ দেখানো হয়, আননেসেসারি ভলিউম ভলিউম হুম তৈরি করে কথাবার্তা বলার চেষ্টা করা হয়, সেটা কিন্তু কোনোভাবেই গ্রহণযোগ্য হবে না, এবং সেটা আরো বেশি ঘনীভূত করবে সমস্যাকে। শুভাশিস, সেক্ষেত্রে আপনার যখন মনে হচ্ছে যে কোথাও গিয়ে এই বৈঠক সেইভাবে ফলপ্রসূ নাও হতে পারে, যদি সেটা হয়, তাহলে আমেরিকার তাহলে না, কত বড় সমস্যা আমি হতে সেটা পারে? বলছি না। মানে যদি হয়, আমি সরি টু ধরে নিলাম যে ইন্টারাপ্ট, সরি টু, আমি ধরে নিলাম যে দুটো সেই প্রবাবিলিটি আছে। হুম হুম দুটো প্রবাবিলিটি আছে এখানে, হুম সাকসেসের প্রবাবিলিটি যেমন আছে, ফেলিয়ারের প্রবাবিলিটিও সাকসেসের আছে। যদিও সম্ভাবনা এটা তো ভাবার রয়েছে, কোনো যদি কারণ নেই যে ফেলিয়ার হয় তাহলে আমেরিকার তরফ হ্যাঁ, থেকে কি হতে পারে, আমি সেইখানটা একটু আসতে চাইছি। টুইট, আমেরিকার তরফ থেকে টুইট করে দেবে, ঘপ করে একটা একটা টুইট লিখে দেবে হুম যে আমরা চেষ্টা করেছিলাম, রাশিয়া এবং ভারত ফেল করেছে। দেখুন, আমি আমি না একটা কথা, সত্যি কথা বলছি, এটা আমি বুঝতে অক্ষম। এটা আমি আমি প্রার্থনা করছি আপনাদের কাছে, এটা একটু আমাকে মার্জনা করবেন। যদি টুইটার না আবিষ্কার হতো, তাহলে কি পৃথিবীতে কূটনৈতিক উঠে যেত? কূটনীতি উঠে যেত, মানে পুরো পাত্তারি গুটিয়ে কূটনীতি এই পৃথিবী ছেড়ে চলে যেত? আমি এটা বুঝতে পারি না। কূটনীতি এমন একটা বিষয় যেটার জন্য কোনো সোশ্যাল মিডিয়ার প্রয়োজনীয়তা নেই। হুম কূটনীতি এমন একটা বিষয় যেটার সাথে সোশ্যাল মিডিয়ার কোনো সম্পর্কই নেই।